আজ আমরা শিখব কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য গঠন করা যায় এবং কিভাবে WH কোয়েশ্চেন তৈরি করা হয়। আমি আপনাদের সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নতুন কিছু শিখুন। চলুন শুরু করি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস বা ইতিবাচক বাক্য। ফর এক্সাম্পল, আমি প্রতিদিন সকালে উঠি। আই ওয়েক আপ এভরি মর্নিং। সে স্কুলে যায়। হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল। আমরা ফুটবল খেলি। উই প্লে ফুটবল। উই প্লে ফুটবল। তারা প্রতি রবিবার সিনেমা দেখে। দে ওয়াচ মুভিজ এভরি সানডে। দে ওয়াচ মুভিজ এভরি সানডে। সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হয়, প্লাস অবজেক্ট। বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলেই বসাতে হবে, না হলে দরকার নেই। তবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, সি, ইট বা যে কোনো নাম থাকলে এইসব ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএসকে যোগ করতে হয়। ফর এক্সাম্পল, সাধারণ সাবজেক্ট যেমন আমি, তুমি, আমরা, তারা এইসব থাকলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম। প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্বকে বসাতে হবে, তবে এখানেও ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, তারপর যদি বাক্যে অবজেক্ট থাকে সেটাকে বসাতে হবে। ফর এক্সাম্পল, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল। আই গো টু স্কুল। এখানে আই হলো সাবজেক্ট, গো হলো ভার্ব, টু স্কুল হলো অবজেক্ট। আর একটা উদাহরণ দেখা যাক। আমরা ফুটবল খেলি। উই প্লে ফুটবল। এখানে উই হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, ফুটবল হলো অবজেক্ট। তারা গান গায়। দে সিং সংস। দে সিং সংস। এবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি, সি, ইট বা কোনো নাম যদি হয়, তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম। প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্ব বসবে, তবে ভার্বের সাথে এস বা ইএসকে যোগ করতে হবে, তারপর অবজেক্ট বসবে। যেমন সে প্রতিদিন বই পড়ে। এখানে সাবজেক্ট সে মানে যদি কোনো ছেলেকে বোঝায় তাহলে তার ইংরেজি হবে হি রিডস বুকস এভরিডে। হি রিডস বুকস এভরিডে। এখানে হি হলো সাবজেক্ট, রিড হলো মেন ভার্ব। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এসকে বসাতে হবে, তার মানে এখানে হবে রিডস। তারপর অবজেক্ট বুকসকে বসাতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। সে রান্না করে। যদি এক্ষেত্রে সে অর্থে কোনো মেয়েকে ধরা হয় তাহলে এর ইংরেজি হবে শি কুকস ফুড। শি কুকস ফুড। এটি দ্রুত চলে। ইট মুভস ফাস্ট। ইট মুভস ফাস্ট। এখানে স্ট্রাকচার হলো ইট হলো সাবজেক্ট, মুভস হলো ভার্ব। এখানে যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সাথে এসকে যোগ করতে হবে, আর ফাস্ট হলো এখানে অ্যাডভার্ব। আরও কিছু উদাহরণের মাধ্যমে শেখা যাক। সাধারণ সত্য বা অভ্যাসগত কোনো কাজ বোঝালে তখন আমরা কি করব? এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএসকে বসাতে হবে, তারপর বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে সেটাকে বসাতে হবে। ফর এক্সাম্পল, সূর্য পূর্ব দিকে ওঠে। এটি একটি সাধারণ সত্য ঘটনা, তো এর ইংরেজি হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে দ্য সান হলো সাবজেক্ট, রাইজেস হলো ভার্ব, আর ইন দ্য ইস্ট এটা হলো অবজেক্ট। পরের উদাহরণটা দেখা যাক। আমি সকালে চা খাই। আই টেক টি ইন দ্য মর্নিং। এবার ব্যতিক্রম কিছু আছে, যেমন যদি বাক্যে বিভার্বকে ব্যবহার করা হয়, অ্যাম, ইজ, আর এদেরকে বিভার্ব বলা হয়, তো এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম। সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর এর মধ্যে কাউকে বসাতে হবে, সেটা সাবজেক্ট অনুসারে, প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, আমি একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট। এখানে আই হলো সাবজেক্ট, অ্যাম হলো বিভার্ব, এ স্টুডেন্ট হলো কমপ্লিমেন্ট। আর একটা উদাহরণ দেখা যাক। সে একজন শিক্ষক। হি ইজ এ টিচার। হি ইজ এ টিচার। তারা সুখী। দে আর হ্যাপি। দে আর হ্যাপি। এবার আপনাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে, এস বা ইএসকে যোগ করা হয় শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়।
তখনই আপনি এস বাই এসকে ভার্বের সাথে যোগ করতে পারেন। বাক্যে যদি বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর এরা যদি থাকে, এদেরকে ব্যবহার করা হয় অবস্থান বা পরিচয় বোঝাতে। বাক্যে সময়সূচক বা অভ্যাস বোঝাতে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করা হয়, যেমন অলওয়েজ, সামটাইমস, এভরিডে ইত্যাদি। আপনার যদি আরও উদাহরণ বা কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমরা শিখব নেগেটিভ সেন্টেন্সেস। নেগেটিভ সেন্টেন্স মানে হলো নেতিবাচক বাক্য, যেমন আমি পড়ি না, আই ডু নট রিড বুকস। সে গান শোনে না, হি ডাজ নট লিসেন টু মিউজিক। আমরা বাড়িতে থাকি না, উই ডু নট স্টে অ্যাট হোম। তারা টিভি দেখে না, দে ডু নট ওয়াচ টিভি। সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয় এই রকম। প্রথমে সাবজেক্টকে বসাতে হয়, তারপর ডু অথবা ডাজকে বসাতে হয়, তারপর নট বসে, তারপর ভার্বকে বসাতে হয়, তবে এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে যদি প্রয়োজন হয়। বাক্যে ডু নট বা ডোন্টকে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে অ্যান্ড প্লুরাল সাবজেক্টের সাথে, আর ডাজ নট বা ডাজেন্টকে ব্যবহার করা হয় হি, সি, ইট এবং সিঙ্গুলার থার্ড পারসন সাবজেক্টের সাথে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে মেন ভার্ব সবসময় বেস ফর্মে থাকে। এবার কিছু উদাহরণের সাথে শেখা যাক। যেমন যদি সাবজেক্ট আই, উই, ইউ, দে এসব থাকে তখন ডু নটকে ব্যবহার করা হয়, যেমন আমি সিনেমা দেখি না, আই ডু নট ওয়াচ মুভিজ, আই ডু নট ওয়াচ মুভিজ। এখানে যদি উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্ট থাকতো তাহলেও আপনাকে ডু নটকে ব্যবহার করতে হবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা হলো এইরকম। আই এখানে সাবজেক্ট হিসাবে বসানো হয়েছে, আয়ের সাথে ডু নটকে ব্যবহার করা হয় নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে, তারপর ওয়াচ মেন ভার্বকে বসানো হয়েছে, তারপর অবজেক্ট মুভিজকে বসানো হয়েছে। আশা করি আপনি সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। আর একটা উদাহরণ দেখা যাক। আমরা স্কুলে দেরি করি না, উই ডু নট গেট লেট টু স্কুল, উই ডু নট গেট লেট টু স্কুল। তারা গাছপালা লাগায় না, দে ডু নট প্ল্যান্ট ট্রিজ, দে ডু নট প্ল্যান্ট ট্রিজ। এবার যদি সাবজেক্ট হি, সি, ইট হয় তখন ডাজ নটকে ব্যবহার করা হয়, যেমন সে পড়াশোনা করে না, হি ডাজ নট স্টাডি, হি ডাজ নট স্টাডি। এখানে হি হলো সাবজেক্ট, তারপর ডাজ নটকে ব্যবহার করা হয়েছে নেগেটিভ অক্সিলারি হিসাবে, তারপর ভার্বকে বসানো হয়েছে, এখানে ভার্ব হলো স্টাডি। আর একটা উদাহরণ দেখা যাক। সে চা খায় না। যদি এখানে সে অর্থে কোনো মেয়েকে ধরা হয় তাহলে বাক্যটির ইংরেজি হবে শি ডাজ নট টেক টি, শি ডাজ নট টেক টি। আরেকটি উদাহরণ দেখা যাক। এটি কাজ করে না, ইট ডাজ নট ওয়ার্ক, ইট ডাজ নট ওয়ার্ক। এখানে ইট হলো সাবজেক্ট, ডাজ নট হলো নেগেটিভ অক্সিলারি, তারপর ওয়ার্ককে এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। ফর জেনারেল ফ্যাক্টস বা সাধারণ ঘটনা হলে কিভাবে আমরা ইংরেজি করব? ফর এক্সাম্পল, সূর্য পশ্চিম দিকে ওঠে না, দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ওয়েস্ট, দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ওয়েস্ট। মানুষ জলের নিচে শ্বাস নেয় না, হিউম্যানস ডু নট ব্রিথ আন্ডার ওয়াটার, হিউম্যানস ডু নট ব্রিথ আন্ডার ওয়াটার। এখানে মনে রাখতে হবে মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না ডু নট বা ডাজ নটকে ব্যবহার করলে। যেমন হি ডাজ নট টেক্স টি, হি ডাজ নট টেক্স টি, এটা ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে কারেক্ট সেন্টেন্সটি হবে হি ডাজ নট টেক টি, হি ডাজ নট টেক টি। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডু এবং ডাজকে ব্যবহার করা হয়, তবে ডু নটকে সংক্ষেপে বলা হয় ডোন্ট, ডাজ নটকে সংক্ষেপে বলা হয় ডাজন্ট। এগুলিকে বলা হয় কন্ট্রাকশনস বা শর্ট ফর্মস। এক্সাম্পল, আমি দৌড়াই না, আই ডোন্ট রান, আই ডোন্ট রান। সে গান শোনে না, হি ডাজন্ট লিসেন টু মিউজিক, তারা পড়াশোনা করে না, দে ডোন্ট স্টাডি। আশা করি আমি আপনাকে নেগেটিভ সেন্টেন্সগুলো শেখাতে পেরেছি। এবার আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়। ফর এক্সাম্পল, তুমি কি নাস্তা করেছ? ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট? সে কি ইংরেজি পড়ে? ডাজ হি স্টাডি ইংলিশ? তারা কি ফুটবল খেলে? ডু দে প্লে ফুটবল? আমরা কি দেরি করি? ডু উই গেট লেট? সেন্টেন্স স্ট্রাকচার। যদি হেল্পিং ভার্ব ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম। প্রথমে ডু অথবা ডাজকে বসাতে হবে,
তবে সেটা সাবজেক্ট অনুসারে। তারপর আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্বকে বসাতে হবে, তবে এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে যদি প্রয়োজন হয়, এবং শেষে আপনাকে একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। এর নিয়ম হলো ডুকে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের সাথে, আর ডাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট এবং সিঙ্গুলার থার্ড পারসন সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, তুমি কি নাস্তা করো? ডু ইউ ইট ব্রেকফাস্ট? ডু ইউ ইট ব্রেকফাস্ট? এখানে ডু হলো হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, ব্রেকফাস্ট হলো অবজেক্ট। আর একটা উদাহরণ দেখা যাক। সে কি ফুটবল খেলে? ডাজ হি প্লে ফুটবল? ডাজ হি প্লে ফুটবল? এখানে ডাজ হলো হেল্পিং ভার্ব, হি হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, ফুটবল হলো অবজেক্ট। তারা কি প্রতিদিন গান শোনে? ডু দে লিসেন টু মিউজিক এভরিডে? ডু দে লিসেন টু মিউজিক এভরিডে? আরও একটা দুটো উদাহরণ দেখা যাক। সে কি বাড়িতে থাকে? ডাজ সি স্টে অ্যাট হোম? ডাজ সি স্টে অ্যাট হোম? এটি কি দ্রুত চলে? ডাজ ইট মুভ ফাস্ট? ডাজ ইট মুভ ফাস্ট? আশা করি আমি আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা শেখাতে পেরেছি। এবার আমরা শিখব WH কোয়েশ্চেন। এর সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম। প্রথমে আপনাকে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর ডু অথবা ডাজকে ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুসারে, তারপর ভার্ব বসবে, তবে এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, তারপর অবজেক্ট বসবে যদি এটা বাক্যে প্রয়োজন পড়ে। তার আগে আমরা জেনে নিই কমন WH ওয়ার্ডগুলি কী কী। হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, হাউ, এই শব্দগুলোকে আমরা WH ওয়ার্ড বলে থাকি। এবার উদাহরণের সাথে বুঝে নেওয়া যাক। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? এখানে হোয়ার হলো WH ওয়ার্ড, ডু হলো হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট, লিভ হলো ভার্ব। আর একটা উদাহরণ দেখা যাক। সে কেন পড়ে না? হোয়াই ডাজ হি নট স্টাডি? হোয়াই ডাজ হি নট স্টাডি? এখানে হোয়াই হলো WH ওয়ার্ড, ডাজ হলো হেল্পিং ভার্ব, হি হলো সাবজেক্ট, নট স্টাডি হলো ভার্ব। আরও দু একটা উদাহরণ দেখা যাক। তারা কি খায়? হোয়াট ডু দে ইট? হোয়াট ডু দে ইট? আমরা কখন স্কুলে যাই? হোয়েন ডু উই গো টু স্কুল? হোয়েন ডু উই গো টু স্কুল? কে এই গানটি গায়? হু সিংস দিস সং? হু সিংস দিস সং? এবার আমরা জানবো যে ভুলগুলো সবাই মোটামুটি করে থাকে। ডাজ হি ইটস? ডাজ হি ইটস? এটা ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে কারেক্ট সেন্টেন্সটি হবে ডাজ হি ইট? ডাজ হি ইট? এবারে আমরা দেখব এই ছোট ছোট প্রশ্নগুলোর কিভাবে উত্তর দিতে হয়। ডু ইউ লাইক টি? ডু ইউ লাইক টি? এর উত্তর হবে ইয়েস আই ডু। ইয়েস আই ডু। বা বলতে পারেন নো আই ডোন্ট। নো আই ডোন্ট। ডাজ সি স্টাডি? ডাজ সি স্টাডি? এর উত্তর হবে ইয়েস সি ডাজ। ইয়েস সি ডাজ। বা বলতে পারেন নো সি ডাজন্ট। নো সি ডাজন্ট। আশা করি আমি আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং WH কোয়েশ্চেন বোঝাতে পেরেছি। এবার আমরা শিখব ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস। ফর এক্সাম্পল, তুমি কি নাস্তা করো না? ডু ইউ নট হ্যাভ ব্রেকফাস্ট? ডু ইউ নট হ্যাভ ব্রেকফাস্ট? সে কি বাসায় থাকে না? ডাজ হি নট স্টে অ্যাট হোম? ডাজ হি নট স্টে অ্যাট হোম? আমরা কি দেরি করি না? ডু উই নট গেট লেট? ডু উই নট গেট লেট? তারা কি বই পড়ে না? ডু দে নট রিড বুকস? ডু দে নট রিড বুকস? আজকের ভিডিওতে প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি উদাহরণ এবং ব্যাখ্যাগুলি আপনাদের সাহায্য করবে ইংরেজি শেখার যাত্রায়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি কোনো প্রশ্ন বা নতুন বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করে জানান। আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।